ব্লাড ভেসেলস এবং দি হার্ট। প্রথম কার্ডে, তোমাদের যে প্রথম কার্ড আছে সেই প্রথম কার্ডে ব্লাড ভেসেলস এন্ড হার্ট পর্যন্ত পড়ালে প্রথম কার্ড শেষ হবে, যেটা আমাদের টার্গেট। ঈদের আগে তো আর সময় না, ঈদের আগে শেষ হবে না। তারপর তো ঈদের পরে আমি ছুটিতে যাবো তোমাদের অফিস কলেজ করতে বলতে, তাহলে পরে এসে শেষ করতে হবে আর কি। আর এরপরে কার্ড 2 শুরু হবে। কার্ড 2 যখন শুরু হবে তখন এন্ডোক্রাইনোলজি, বোন, সফট টিস্যু, ফিমেল জেনিটাল, এগুলো আমি পড়াবো। যা হোক, ব্লাড ভেসেল তোমরা অ্যানাটমি হিস্টোলজিতে দেখেছো ব্লাড ভেসেলের বিভিন্ন লার্জ ভেসেল, মিডিয়াম সাইজড ভেসেল, স্মল ভেসেল, তারপর আর্টারিউল, ক্যাপিলারিজ, ভেনিউল। তাহলে এই ব্লাড ভেসেল গুলি ডিজিজ বর্তমান ডেভেলপ কান্ট্রিজে এই যেগুলি, যেমন করোনারি আর্টারি রাপচার হলো, সেরিব্রাল আর্টারি রাপচার হলো, তাহলে সেরিব্রাল আর্টারি রাপচার হলে আমরা এটাকে স্ট্রোক বলি। আর করোনারি আর্টারি ন্যারোইং হয়ে যাওয়া অথবা রাপচার হয়ে এখন ডেথ, টোটাল ডেথ এর 1/3 এই ভেসেল ডিজিজের জন্য বর্তমান বিশ্বে উন্নত দেশে তোমার মৃত্যু। তাহলে ব্লাড ভেসেলের ডিজিজ পড়তে গেলে আমাদেরকে একটু আগের হিস্টোলজি মনে করতে হবে, ভাস্কুলার স্ট্রাকচার এবং ভাস্কুলার স্ট্রাকচারের যে ফাংশন, তারপর ভাস্কুলার অ্যানোমালিস, ডেভেলপমেন্টালি কি কি অ্যানোমালিস হতে পারে, তারপর হলো হাইপারটেনসিভ ভাস্কুলার ডিজিজ। এই যে আমরা হাইপারটেনশন বলি, সেই হাইপারটেনশনটাও একটা ভাস্কুলার ডিজিজ। এরপর হলো আর্টারিওস্ক্লেরোসিস, তারপরে অ্যানিউরিজম এন্ড ডিসেকশন, তারপরে ইনফ্লামেশন অফ দি ভেসেল, যেটাকে আমরা বলি ভাস্কুলাইটিস। তারপরে আছে তোমার ভেইনের কিছু, ভেরিকোজ ভেইন, থ্রোম্বোফ্লেবাইটিস, ফ্লেবোথ্রোম্বোসিস, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোম। লাস্টলি হলো টিউমারস অফ ব্লাড ভেসেলস। টিউমারস অফ ব্লাড ভেসেল, সেখানে বিনাইন টিউমার আছে, ইন্টারমিডিয়েট গ্রেড আর বর্ডারলাইন টিউমার আছে, মেলিগন্যান্ট টিউমার আছে, এবং সর্বশেষ প্যাথোলজি অফ ভাস্কুলার ইন্টারভেনশন। এই যে ব্লাড ভেসেল ইন্টারভেনশন, যেমন রিং পরানো হয়, আমরা একটা কথা সবাই শুনি বা জানি, নিজেদের জানার মধ্যে, ফ্যামিলির মধ্যে বলো যে ওনার হার্টে ব্লক আছে। হার্টে ব্লক থাকা মানে হার্টের যেসব ভেসেল সাপ্লাই দেয় করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারির মধ্যে লুমেন থিনিং হয়ে, লুমেন ন্যারো হয়ে গেছে এবং ব্লক হয়ে গেছে। সেই ব্লকটাকে রিমুভ করে, সেই যে অ্যাথেরোমাটাস প্লাক ফর্মেশন হয়েছে ইন্টিমেতে, সেটাকে রিমুভ করে, যেটাকে বলা হয় এনজিওপ্লাস্টি, আর সেখানে একটা রিং করাই দেওয়া, সেটা হলো স্টেন্টিং। আর যে সব ক্ষেত্রে রিং আর খাবার হয় না, সেক্ষেত্রে বাইপাস সার্জারি করতে হয়, ভাস্কুলার রিপ্লেসমেন্ট, অর্থাৎ বডির অন্য পার্ট থেকে, যেমন সোলোশিয়াল ভেইন অথবা ইন্টারনাল মেমোরি আর্টারি নিয়ে, সেটা তোমার অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে কোনো একটা অংশ থেকে হার্টের সাপ্লাই দেওয়ার মতো করে রিপ্লেস করা হয়। এই রিপ্লেসমেন্টটাকে বলা হয় বাইপাস সার্জারি। তাহলে এইসব ডিজিজগুলি আমরা ব্লাড ভেসেলের ডিজিজে পড়বো। তাহলে খুব সংক্ষেপে বললে, স্ট্রাকচার, দ্যাট ইজ হিস্টোলজি অফ ব্লাড ভেসেল। সেখানের মধ্যে আমরা জানি একটা ব্লাড ভেসেলের মিডিয়াম সাইজ ব্লাড ভেসেল বা স্মল সাইজ ব্লাড ভেসেল বা লার্জ ব্লাড ভেসেল, তিনটা স্ট্রাকচার থাকে। একটা হলো ইন্টিমা, যেটা হলো ভেসেলের ভিতরের লুমিনাল অংশ, আর মাঝামাঝিটা হলো মিডিয়া, বাইরের অংশটাকে বলে অ্যাডভেন্টেশিয়া।
তাহলে যে লুমিনাল অংশ ইন্টিমা, মিডিয়া এন্ড অ্যাডভেন্টিসিয়া, তার মধ্যে ইন্টিমাটা হলো একটা এন্ডোথেলিয়াল সেল দিয়ে লাইনিং থাকে এবং লাইনিং এর নিচে একটা মেমব্রেন থাকে, যেটাকে আমরা বলি ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, বেসমেন্ট মেমব্রেনের উপরে তোমার এন্ডোথেলিয়াল সেল থাকে। আর মিডিয়া ইউজুয়ালি কম্পোজড অফ স্মুথ মাসেল। সেখানে যদি মিডিয়াম সাইজড বা লার্জ সাইজ ভেসেল হয়, সেখানে স্মুথ মাসেলের লেয়ারটা, মিডিয়াটা ওয়েল রিকগনাইজড, এবং মিডিয়ার ভিতরে হলো ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন এবং বাইরের সাইডে হলো এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন। তাহলে এটা হলো স্মুথ মাসেল। আর অ্যাডভেন্টিসিয়া হলো এটা ইউজুয়ালি কানেক্টিভ টিস্যু, লুজ কানেক্টিভ টিস্যু, যেখানে নার্ভ ফাইবার বা সাবভেসোরাম, স্মল আর্টারিউলস এগুলি থাকে। বা সাবভেসোরাম মানে তোমরা জানো ভেসেল হুইচ সাপ্লাই দি লার্জ ভেসেলস। বড় ভেসেলের নিজেরই সাপ্লাই লাগে, ওরা সাপ্লাই দেয় বিভিন্ন অর্গানে, আর তাদের নিজস্ব ব্লাড সাপ্লাই যেটা তাদের জন্য দরকার সেটাকে বলা হয় বাসা ভেসোরাম, ভেসেলস অফ দি ভেসেলস। তাহলে এই হলো মোটামুটি। আর ক্যাপিলারিতে গিয়ে সেখানে একেবারে তিন ওয়াল, সেখানে এন্ডোথেলিয়াল সেল থাকে, ইন্টার এন্ডোথেলিয়াল সেল গ্যাপ থাকে, এবং তার চারিদিকে ভেসেল ক্যাপিলারি চারিদিকে পেরিসাইট থাকে, কতগুলি পেরিসাইট। এবং এই ক্যাপিলারি লেভেলে গিয়ে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়, টিস্যুর সাথে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। আর ভেনিউল দিয়ে এগুলি ড্রেন হতে থাকে, যেগুলি আবার সার্কুলেশনে চলে যায়। আর ভেন দিয়ে যেসব ইন্টারস্টিশিয়াল টিস্যু ফ্লুইড, ইনফ্লামেটরি সেল ব্লাড স্ট্রিমে আসে না, এগুলিকে ড্রেন করে লিম্ফেটিক্স, তাহলে স্ট্রাকচার অফ ভেসেল ওয়াল: লার্জ আর্টারি, মিডিয়াম আর্টারি, স্মল আর্টারি, ক্যাপিলারিস, ভেনিউলস। ওই ক্যাপিলারি ভেনিউলে গিয়ে আর যে তিনটা লেয়ার, ইন্টিমা, মিডিয়ার, অ্যাডভেন্টিসিয়া, এগুলি আর ওখানে থাকে না। ওখানে ভেনিউল বা ক্যাপিলারিস একটা এন্ডোথেলিয়াল লাইনিং লেয়ার, আর তার চারিদিকে পেরিসাইট আর কানেক্টিভ টিস্যু থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে। তাহলে এই হলো সংক্ষেপে তোমাদের হিস্টোলজি অফ ব্লাড ভেসেলস। তো বইতে আমাদের এখানেও আবার এগুলি তোমার প্যাথোলজি বইতে এগুলি দেওয়া হয়েছে। ইন্টিমা 484 নাম্বার পেজে, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া, এবং এগুলি লুমিনের দিকে, লুমিনাল সাইডে যে বলছিলাম ইন্টিমা, তারপরে ইন্টিমার চারিদিকে হলো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, তারপরে স্মুথ মাসেল, মিডিয়া যেটা স্মুথ মাসেলের চারিদিকে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, আর বাইর সাইডে হলো অ্যাডভেন্টিসিয়া। তাহলে এই হলো তোমার নর্মাল স্ট্রাকচার অফ ব্লাড ভেসেলস। এখন ব্লাড ভেসেলের কি কি ডিজিজ হয়? এক নাম্বার হলো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। আমরা যে কোনো একটা চ্যাপ্টার যখন ডিসকাস করব, প্রত্যেকটাতে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালিস থাকে প্রথমেই। তারপরে তোমার ভাস্কুলার ডিজিজ থাকে, তারপর তোমার টিউমার থাকে, ইনফ্লামেটরি ডিজিজ থাকে, যে কোনো সিস্টেমের জন্য। তার ব্লাড ভেসেলও তার এক্সেপশন নয়, ব্লাড ভেসেলও ডেভেলপমেন্টাল অ্যানোমালিস থাকে। এবং সেই ডেভেলপমেন্টাল অ্যানোমালিস গুলির মধ্যে প্রথমে হলো ডেভেলপমেন্টাল অর ভেরি অ্যানুরিজম। আমরা অ্যানুরিজম চ্যাপ্টারটা এখন পড়ি নাই, তবু অ্যানুরিজম মানে হলো এটা একটা ডাইলেটেশন এন্ড টর্সুইসিটি অফ দি ভেসেল, এবং সেখানে অ্যানুরিজমটা একটা লুমিনার চারিদিকে ডেভেলপ
ওয়ালটা উইক হয়ে এই অ্যানিউরিজমটা তৈরি হয়। তাহলে এই অ্যানিউরিজম এটা ডেভেলপমেন্টাল অ্যানিউরিজম, এবং এগুলি ইউজুয়ালি যদি সেরিব্রাল ভেসেলে দেখা যায়, সেরিব্রাল ভেসেলে সেরিব্রাল অ্যানিউরিজম। এই সেরিব্রাল অ্যানিউরিজম গুলির ইম্পর্টেন্স হলো যেহেতু এদের ওয়াল উইক, এদের ওয়াল ওয়েল ডেভেলপ না, এদের এই জন্য ওইগুলির ইজিলি রাপচার হয়। ইজিলি রাপচার হলে পরে হেমোরেজ হয়। তাহলে অ্যানিউরিজম দেখা গেছে যাদের অল্প বয়সে সেরিব্রাল হেমোরেজ হয়েছে, সেরিব্রাল ভেসেল রাপচার হয়েছে, তাদের পোস্টমর্টমে দেখা যাচ্ছে তাদের এই প্রিভিয়াস ডেভেলপমেন্টাল অ্যানোমালি ছিল এবং সেটা অ্যানিউরিজম ছিল। অ্যানিউরিজম ছিল বলে অ্যানিউরিজম রাপচার হয়েছে। তাহলে সেরিব্রাল অ্যানিউরিজম, তাহলে একটা হলো সেরিব্রাল অ্যানিউরিজম, একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। নাম্বার 2 হলো আর্টারিওভেনাস ফিস্টুলা। আমরা জানি বডির বিভিন্ন জায়গায় আর্টারি আর ভেনের দিয়ে আমরা যেখানে আর্টারি শেষ সেখানে ক্যাপিলারি ভেনিউল আবার ভেন সেভাবে আসে। কিন্তু আর্টারি আর ভেনের ফিস্টুলা একটা অ্যাবনরমাল কমিউনিকেশন। এটা হলো আর্টারি আর ভেন বাইপাস ইন্টারভেনিং ক্যাপিলারি বেডে না গিয়ে ক্যাপিলারি বেডকে বাইপাস করে আর্টারিওভেনাস ফিস্টুলা তৈরি হয়। যেমন মাল্টিপল আর্টারিওভেনাস ফিস্টুলা, এটা হলো শান্টিং অফ আর্টেরিয়াল ব্লাড টু ভেনাস ব্লাড সার্কুলেশন, ফোর্সিং হার্ট টু পাম্প additional volume and leading to high output cardiac failure. তাহলে আর্টারিওভেনাস ফিস্টুলা হওয়া মানে আর্টারিয়াল ভেইনের মধ্যে যখন অ্যাবনরমাল কমিউনিকেশন হয়ে গেল ডেভেলপমেন্টাল, ও যে ক্যাপিলারি বেডটাকে বাইপাস করলো, যার জন্য আর্টারি থেকে ভেইনে ব্লাড সরাসরি চলে গেল ক্যাপিলারি বাইপাস করে, যার জন্য হাই আউটপুট কার্ডিয়াক ফেলিউর হতে পারে। 3 নম্বর অ্যানোমালিস হলো ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। Fibromuscular dysplasia is a focal irregular thickening in medium and large muscular arteries. Medium and large muscular arteries এর মধ্যে focal irregular thickening, যেমন renal, carotid, splenic and vertebral vessel, এগুলিতে ফাইব্রোমাসকুলার থিকেনিং হয়। ফাইব্রোমাসকুলার থিকেনিং অফ ডিসপ্লাসিয়া, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। তাহলে অ্যানিউরিজম, আর্টারিওভেনাস ফিস্টুলা, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, এগুলি হলো ভাস্কুলার অ্যানোমালিস। এগুলি হলো ভাস্কুলার অ্যানোমালিস। এরপরে আমরা ভাস্কুলার ওয়াল রেসপন্স টু ইনজুরি, এই যে এন্ডোথেলিয়াল যে সেল, সেই সেলের কিছু কাজ আছে। এন্ডোথেলিয়াল সেলের অ্যাক্টিভেশন হলে পরে এই এন্ডোথেলিয়াল সেল থেকে যদি কিছু ফ্যাক্টর আছে, যেমন টার্বুলেন্ট ব্লাড ফ্লো, hypertension, cytokine release, complement release, bacterial product, lipid product, advanced glycation and products, hypoxia, acidosis, viruses, cigarette smoke, এইসব ফ্যাক্টর এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেট হলে পরে increased expression of procoagulant, adhesion molecules and pro-inflammatory factor release করে, altered expression of chemokines, cytokines and growth factors release করে। তো এটা তোমাদের জানার জন্য হয়তো বললাম, এটা একটু দেখলাম। এখন আসো আমরা ডেভেলপমেন্টাল অ্যানোমালিসের পরে হাইপারটেনসিভ ভাস্কুলার ডিজিজ। হাইপারটেনশন এটা হলো ভাস্কুলার ডিজিজের মধ্যে হাইপারটেনশন। তোমরা 3rd ইয়ার ক্লিনিক্যাল ওয়ার্ক করলে ব্লাড প্রেশার কিভাবে মাপে এবং নর্মাল প্রেশার অ্যাডাল্টে কত এবং ব্লাড প্রেশার কিসের উপর নির্ভর করে এবং ব্লাড প্রেশার কিভাবে ভেরিয়েশন করে, এগুলি হয়তো পড়ছো। কিভাবে ব্লাড প্রেশার রেকর্ড, প্রত্যেকটা পেশেন্টের ব্লাড প্রেশার রেকর্ড করতে হবে। তো আমরা
যখন এই ব্লাড প্রেশার ডায়াস্টোলিক এন্ড সিস্টোলিক নরমাল রেঞ্জে থাকে তখন আমরা এটাকে বলি নর্মোটেনসিভ, অর্থাৎ ব্লাড প্রেশার ইজ ইন নরমাল রেঞ্জ। যখন এটা নরমাল রেঞ্জের উপরে যায়, এটা সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক অথবা বোথ, তখন আমরা এটাকে বলি, পেশেন্টকে বলি হাইপারটেনসিভ। আবার ব্লাড প্রেশার যদি নরমাল রেঞ্জের নিচে চলে আসে তখন আমরা এটাকে বলি হাইপোটেনসিভ। তাহলে আমাদের এখন বর্তমান অনুযায়ী 140/80 মিলিমিটার অফ মার্কারি ইন অ্যাডাল্ট। তো এটা হলো কাট পয়েন্ট। এখন আমরা যদি এর উপরে পাই সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক, তখন এটাকে আমরা, এবং একবার না, প্রেশার একবার মাপে যদি বেশি পাওয়া যায় এটাকে আবার যখন রেস্ট স্টেজে আবার মেপে দেখতে হয়, আবার এটাকে পেশেন্টকে শোয়ানো অবস্থায় প্রেশার মেপে দেখতে হয়। বসা এবং শোয়ানো অবস্থায় 5 মিলিমিটার প্রেশার বেরি করে। যদি উভয় ক্ষেত্রে প্রেশার বেশি থাকে তখনই আমরা এটাকে বলবো হাইপারটেনশন, এর আগে না। হাইপারটেনশন তাহলে নর্মাল সাস্টেইন রাইজ অফ ব্লাড প্রেশার অ্যাবভ দি নর্মাল রেঞ্জ, সাস্টেইন হতে হবে। হঠাৎ করে কোনো একটা কারণে একটু বাড়লো আবার এটা নর্মাল স্টেজে চলে আসলো, এটা হবে না। যদি মাপা হয় যে কারণে প্রেশার বাড়লে এরপরেও যদি এটা মাপা হয় এটা সাস্টেইন করে, অর্থাৎ এই প্রেশারটা থেকে যায়, তখনই আমরা এটাকে বলবো হাইপারটেনশন। তো হাইপারটেনশনকে ব্রডলি ভাগ করা হয়েছে প্রথমে প্রাইমারি অর এসেনশিয়াল অর ইডিওপ্যাথিক হাইপারটেনশন, যেটার কজ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে কিছু ফ্যাক্টর, এই যে প্রাইমারি হাইপারটেনশন অথবা ইডিওপ্যাথিক হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশনের জন্য যে কাজ করে বা রেসপন্সিবল, সেটা বিভিন্ন স্টাডির মাধ্যমে এস্টাবলিশড হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়তো ওইভাবে কমপ্লিটলি জানা যায়নি। কিন্তু কিছু ফ্যাক্টরকে রেসপন্সিবল করা হচ্ছে, এটা হলো এসেনশিয়াল অর ইডিওপ্যাথিক হাইপারটেনশন। তো এইটাই হলো ম্যাক্সিমাম 90 to 95% কেজে হলো এসেনশিয়াল হাইপারটেনশন, আর 5 to 10% হলো সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন মানে যে হাইপারটেনশনের কজ জানা আছে, যেমন একটা কিডনি রোগী রেনাল কজে যদি যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা স্টেনোসিস অফ দ্য রেনাল আর্টারি, তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, রেনাল ডিজিজের কারণে ব্লাড প্রেশার বেড়ে গেছে। সুতরাং যেখানে ডিজিজের কারণে ব্লাড প্রেশার বেড়ে গেছে কজ আমরা জানি, সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন এর কজ জানা আছে। তো সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের একটা হলো রেনাল কজ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক রেনাল ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল ভাস্কুলাইটিস, রেনিন প্রডিউসিং টিউমার্স, এটা হলো রেনাল কজ। আর কিছু এন্ডোক্রাইন ডিজিজ যেমন অ্যাড্রেনাল কর্টেক্সের জন্য কুশিং সিনড্রোম, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, এগুলো একজনের হরমোন যদি খাই কেউ, গ্লুকোকর্টিকয়েডস, কন্ট্রাসেপটিভস, এছাড়া ফিউক্রোমোসাইটোমা, অ্যাক্রোমেগালি, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। কার্ডিওভাস্কুলার কজের মধ্যে কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা, পোলিয়ার্টাইটিস নোডোসা, ইনক্রিজড ইন্টারভাস্কুলার ভলিউম, increased cardiac output. Neurologic, psychogenic, increased intracranial pressure, sleep apnea, acute stress, including surgery. অর্থাৎ তাহলে একটা পেশেন্টের যদি আমরা হাইপারটেনশন পাই, শর্ট করে এটাকে আমরা হাইপারটেনসিভ ওষুধ প্রেসক্রাইব করবো না, এটাকে অবজার্ভ করবো, এটাকে আরো ইনভেস্টিগেট করবো, কোনো ইটিওলজি বের করা যায় কিনা। যদি ইটিওলজি বের করা যায় তবে সেই ইটিওলজি অনুযায়ী ট্রিটমেন্ট করলে পেশেন্টের হাইপারটেনশন কারেকশন হবে। আর কোনো ইটিওলজি খুঁজে বের করা না গেলে, পাওয়া না গেলে,
তখন আমরা এটাকে বলবো এসেনশিয়াল অর প্রাইমারি হাইপারটেনশন। এবং সেকেন্ডারি হাইপারটেনশনের কজগুলো মূলত রেনাল আর এন্ডোক্রাইন, এর বাইরে কিছু কার্ডিয়াক কজ আছে, কিছু নিউরোলজিক কজ আছে। এবং নিউরোলজিক কজের মধ্যে ইভেন স্ট্রেস, কোন একটা স্ট্রেসফুল কন্ডিশনে যদি লাইফ পাস করে তখন সেক্ষেত্রে প্রেশার বাড়ে। ঘুম যদি না হয়, স্লিপ অ্যাপনিয়া, সেক্ষেত্রেও প্রেশার বাড়ে। আচ্ছা, একটা কন্ডিশন আছে যার একটা ওই তোমার এসেনশিয়াল হাইপারটেনশন তো বললাম 5 to 10%, আর 1% পেশেন্টের যাদের হাইপারটেনশন খুব বেশি মানে এটা সিস্টোলিক মোর দেন 200 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক মোর দেন 120 মিলিমিটার মার্কারি। এবং এদের যদি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করা না হয়, দেখা যায় যে 1 to 2 ইয়ার্স এর মধ্যে অর্গান ড্যামেজ হয়ে যায় এবং পেশেন্ট মারা যায়। এই ধরনের কন্ডিশনকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এই ধরনের কন্ডিশনকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ম্যালিগন্যান্ট কারণ এটা খুব সিরিয়াস, ডেঞ্জারাস, ফ্যাটাল, সেজন্য এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাহলে আমাদের এখন জানতে হবে এসেনশিয়াল হাইপারটেনশনের যে রিস্ক ফ্যাক্টর। আমরা বললাম কজ তো জানি না, তবে কজ না জানলেও কিছু ফ্যাক্টর এর মধ্যে ডিসকাশন আছে। তার মধ্যে একটা হলো জেনেটিক ফ্যাক্টর। সেই জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আমরা দেখেছি monozygotic and dizygotic twin generally related versus adopted sibling. Single gene disorders cause relatively rare form of hypertension. এটা হলো মাল্টিপল পলিজেনিক জেনেটিক ফ্যাক্টর, তাহলে কাজ করে সেটা দেখা যায় স্টাডি করে। রিডিউসড রেনাল সোডিয়াম এক্সক্রিশন, যে কোনো ডিজিজে যদি সোডিয়াম এক্সক্রিশন কমে যায় সেক্ষেত্রে ফ্লুইড রিটেনশন হয় এবং ফ্লুইড রিটেনশনের পরে হাইপারটেনশন হয়। ভ্যাসোকনস্ট্রিকটিভ ইনফ্লুয়েন্স, ভ্যাসোকনস্ট্রিকশন, যে কোনো কজ যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয় তখন সেক্ষেত্রে এসেনশিয়াল হাইপারটেনশন হয়। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যে বললাম স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওবেসিটি একটা ফ্যাক্টর, স্মোকিং একটা ফ্যাক্টর, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা ফ্যাক্টর, হেভি সল্ট কনজাম্পশন, এসব ফ্যাক্টরগুলি এসেনশিয়াল হাইপারটেনশনের জন্য কাজ করে। এসেনশিয়াল হাইপারটেনশনের তাহলে জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে স্ট্রেস, ওবেসিটি, স্মোকিং, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হেভি সল্ট কনজাম্পশন। আর এর বাইরে রিডিউসড রেনাল সোডিয়াম এক্সক্রিশন, ভ্যাসোকনস্ট্রিকটিভ ইনফ্লুয়েন্স, এইসব ফ্যাক্টর এসেনশিয়াল হাইপারটেনশনে কাজ করে। তাহলে মাসকুলার প্যাথোলজি ইন হাইপারটেনশন, যদি এসেনশিয়াল হাইপারটেনশন দীর্ঘদিন থেকে যায় তাহলে কি কি চেঞ্জ হয়? চেঞ্জটা হলো ভেসেলের, একটা হলো হায়ালিন আর্টারিওস্ক্লেরোসিস আর একটা হলো হাইপারপ্লাস্টিক আর্টারিওস্ক্লেরোসিস। হায়ালিন আর্টারিওস্ক্লেরোসিস মানে হলো সেখানে arteries so homogeneous, being hyaline thickening with associated luminal narrowing. These changes reflect both plasma protein leakage across injured endothelial cell as well as increased sperma cell matrix synthesis in response to the chronic hemodynamic status of hypertension. Although the vessels of older patients, either normotensive or hypertensive, also frequently exhibit hyaline arteriosclerosis, it is more generalized and severe in patients with hypertension. তাহলে হায়ালিন অর্থাৎ ওয়ালের মধ্যে হায়ালিন চেঞ্জ হয়, সেখানে স্টেশনারি ম্যাট্রিক্সের মধ্যে হায়ালিন ম্যাটেরিয়াল, হায়ালিন একটা প্রোটিন, এটা হোমোজেনাস প্রোটিন, সেটা ভেসেলের ওয়ালের মধ্যে ডিপোজিট হয়। আর হাইপারটেনসিভ হাইপারপ্লাস্টিক আর্টারিওস্ক্লেরোসিস, হাইপারপ্লাস্টিক হলো exit concentric laminated onion skin thickening of the wall with luminal narrowing. The laminations consist of small muscle cells with thickened reduplicated basement membrane. তাহলে একটা অনিয়ন লাইক তোমার থিকেনিং হয়, সেটা হলো হাইপারপ্লাস্টিক। আর হায়ালিন হলো ওয়ালে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হায়ালিন ডিপোজিট করে। তাহলে হাইপারটেনসিভ পেশেন্টের ভেসেল, স্মল ভেসেলের কি চেঞ্জ হয়?
দুইটা কথা, একটা হলো হাইলিন চেঞ্জ আর একটা হলো হাইপোপ্লাস্টিক আর্টারিওস্ক্লেরোসিস, হাইলিন আর্টারিওস্ক্লেরোসিস, হাইলিন আর্টারিওস্ক্লেরোসিস, হাইপোপ্লাস্টিক আর্টারিওস্ক্লেরোসিস, এই দুই ধরনের চেঞ্জ হয়। এখন আসো, তাহলে আমরা দুইটা টপিক করলাম ব্লাড ভেসেলের, একটা হলো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস আর একটা হলো হাইপারটেনসিভ ব্লাড ভেসেল, হাইপারটেনসিভ ডিজিজ, হাইপারটেনসিভ ভাস্কুলার ডিজিজ, হাইপারটেনসিভ ভাস্কুলার ডিজিজ। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন হলো ইম্পর্টেন্ট একটা ডিজিজ ব্লাড ভেসেলের, যেটা ইনস এন্ড আউটস সবাইকে জানতে হবে, আর্টারিওস্ক্লেরোসিস। স্ক্লেরোসিস শব্দের অর্থ হলো সবসময় থিকেনিং ডিউ টু ফাইব্রোসিস, হার্ডেনিং। আর্টারিওস্ক্লেরোসিস মিন্স তাহলে হার্ডেনিং অফ দ্য আর্টারিস। Arteriosclerosis literally means hardening of the arteries. It is a generic term for arterial wall thickening and loss of elasticity. যখন hardening হয়ে যায় তখন blood vessel loss of elasticity. Arteriosclerosis again three types. One is arteriolosclerosis. Arteriolosclerosis affects small arteries and arterioles. Monckeberg medial sclerosis is characterized by calcification of the wall of muscular arteries, typically involving the internal elastic membrane. Persons older than age 50 are more commonly affected. আর হলো atherosclerosis. Atherosclerosis হলো, এটা atherosclerosis from Greek root word for gruel and hardening is the most frequent and clinically important pattern and discussed here. Atherosclerosis, arteriosclerosis, hardening of the vessel wall. Arteriosclerosis three types: arteriolosclerosis, Monckeberg medial sclerosis, আর atherosclerosis. Atherosclerosis আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি। Atherosclerosis underlies the pathogenesis of coronary, cerebral and peripheral vascular disease and causes more morbidity and mortality. তাহলে atherosclerosis হলো hardening of vessel wall and loss of elasticity. এবং এখানে there is a formation of intimal lesion called atheroma or atheromatous plaque. এখন এই atheromatous plaque or atherosclerosis কি কি রিস্ক ফ্যাক্টর? ভেরি ইম্পর্টেন্ট হলো কতগুলি রিস্ক ফ্যাক্টর হলো নন মডিফাইয়েবল, অর্থাৎ এগুলি মডিফাই হয় না। যেমন জেনেটিক অ্যাবনর্মালিটিস, যেমন ফ্যামিলি হিস্ট্রি, যার ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাথারোস্ক্লেরোসিস হাইপারটেনশন হিস্ট্রি আছে, এগুলি মডিফাই হয় না। যার হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি আছে আগে অ্যাথারোস্ক্লেরোসিসের, আর জেনেটিক ফ্যাক্টর, ইনক্রিজিং এজ, যাদের এজ বাড়তেছে, মেল জেন্ডার, তাহলে চার ধরনের ফ্যাক্টর হলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। একটা হলো জেনেটিক অ্যাবনর্মালিটিস, যেমন যাদের জেনেটিক ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া আছে। 2 নম্বর হলো ফ্যামিলি হিস্ট্রি, 3 নম্বর হলো ইনক্রিজিং এজ, 4 নম্বর হলো মেল জেন্ডার। এগুলো হলো নন মডিফাইবল ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, মেজর রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথারোস্ক্লেরোসিস। আর মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, ইনফ্লামেশন। তাহলে এখানে পাঁচটা, একটা হলো হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস। ইনফ্লামেশন একটা এখন নতুন করে যোগ করেছে, আগে ইনফ্লামেশন ছিল না। তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলি অ্যাথারোস্ক্লেরোসিসের জন্য কাজ করে। এছাড়াও এডিশনাল রিস্ক ফ্যাক্টরের মধ্যে এই যে ইনফ্লামেশনের কথা তো বলা হলো, হাইপার হোমোসিস্টেনিমিয়া, মেটাবলিক সিন্ড্রোম, হাই লাইপোপ্রোটিন এ, factors affecting hemostasis, several markers of hemostatic and pneumatic function.
the ileum-derived factors, other factor type A personality, obesity, এইগুলি। তাহলে রিস্ক ফ্যাক্টর গুলি ডিসকাস করা হলো। মেজর রিস্ক ফ্যাক্টর, সেখানে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর এছাড়াও কিছু এডিশনাল রিস্ক ফ্যাক্টরের কথা বলা হলো আথারোস্ক্লেরোসিসের জন্য। এখন এটার প্যাথোজেনেসিস হলো এন্ডোথেলিয়াল ইনজুরি থিওরি। এন্ডোথেলিয়াল ইনজুরি আমাদের 495 পৃষ্ঠাতে দেওয়া আছে সুন্দর করে। এন্ডোথেলিয়াল ইনজুরি থিওরিতে হলো যদি ক্রনিক এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়। ক্রনিক এন্ডোথেলিয়াল সেল ইনজুরি কেন হবে, কার দ্বারা? যদি হাইপারলিপিডিমিয়া থাকে পেশেন্টের, যদি হাইপারটেনসিভ পেশেন্ট, যদি পেশেন্ট স্মোকার হয়, যদি হোমোসিস্টিন লেভেল ব্লাডে বেশি থাকে, যদি হেমোডাইনামিক ফ্যাক্টরস কাজ করে, যদি কিছু টক্সিন, ভাইরাস, ইমিউন রিঅ্যাকশনস এগুলি এন্ডোথেলিয়াল সেলের মধ্যে হয়। তাহলে এন্ডোথেলিয়াল সেলের যদি ইনজুরি হয় তখন এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে সেখানে ইনক্রিজড পারমিয়াবিলিটি, লিউকোসাইট এরেশন, মনোসাইট এরেশন এন্ড ইমিগ্রেশন হবে। এবং তারপর থার্ড স্টেজে সেখানে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে, স্মুথ মাসেল রিক্রুটমেন্ট হবে। এরপরে কি হবে? ম্যাক্রোফেজ এন্ড স্মুথ মাসেল সেল এনগালফ লিপিড, সেখানে অক্সিডাইজড লিপিড যেটা আছে সেটাকে ম্যাক্রোফেজ এবং স্মুথ মাসেল সেল এনগালফ করবে। লাস্টলি গিয়ে একটা ফাইব্রোফ্যাটি অ্যাথেরোমা ফর্মেশন হবে, সেখানে স্মুথ মাসেল প্রলিফারেশন থাকবে, কোলাজেন থাকবে, আদার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হবে, এক্সট্রাসেলুলার লিপিড হবে। তাহলে ম্যাক্রোফেজ এন্ড স্মুথ মাসেল লিপিড এনগালফ করাটা পর্যন্তকে বলা হয় ফ্যাটি স্ট্রিক। আর স্মুথ মাসেল প্রলিফারেশন হয়, কোলাজেন ডিপোজিশন হয়, আদার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, এক্সট্রাসেলুলার লিপিড থাকে, টি লিম্ফোসাইট আছে, এবং এটার একটা ক্যাফ থাকে, শোল্ডার থাকে, সেন্টার থাকে লিপিড দিয়ে। তখন এটা একটা অ্যাথেরোমাটাস প্লাক কমপ্লিটলি ফর্মেশন হয়, ফুলি ডেভেলপড ফাইব্রোফ্যাটি অ্যাথেরোমাটাস প্লাক। শুরুটা কি দিয়ে? এন্ডোথেলিয়াল ইনজুরি দিয়ে। এন্ডোথেলিয়াল ইনজুরি কে করে? ওই যে হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, স্মোকিং, হোমোসিস্টিন লেভেল হাই, হেমোডাইনামিক ফ্যাক্টর, টক্সিন, ভাইরাস, ইমিউন রিঅ্যাকশন। তারপর এন্ডোথেলিয়াল সেল ডিসফাংশন হয়ে সেখানে ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ লিউকোসাইট এডেশন, মনোসাইট এডেশন এন্ড ইমিগ্রেশন। তারপরে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, স্মুথ মাসেল রিক্রুটমেন্ট, তারপরে ম্যাক্রোফেজ এন্ড স্মুথ মাসেল সেল এনগালফ লিপিড, এটাই হয় ফ্যাটি স্ট্রিক। এরপরে স্মুথ মাসেল প্রলিফারেশন, এরপরে কোলাজেন এন্ড আদার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন এন্ড এক্সট্রাসেলুলার লিপিড দিয়ে ফাইব্রোফ্যাটি অ্যাথেরোমা, ফুলি ডেভেলপড অ্যাথেরোমাটাস প্লাক ফর্মেশন। এখন অ্যাথেরোমাটাস প্লাক ফর্মেশন, তাহলে একটা অ্যাথেরোমাটাস প্লাকের কম্পোজিশন যদি বলি, সেন্ট্রালি থাকতেছে লিপিড, তারপরে কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল, তারপরে থাকতেছে তোমার স্মুথ মাসেল সেল, ম্যাক্রোফেজ এন্ড টি সেল, extracellular matrix including collagen, elastic fiber and proteoglycan, and intercellular and extracellular lipid. তাহলে এই যখনই তোমার অ্যাথেরোমাটাস প্লাক ফর্মেশন হলো তখনই লুমেনটা ছোট হয়ে গেল বেসিলের। তাহলে এগুলি করোনারি আর্টারি, সেরিব্রাল আর্টারি, পোপ্টেটিয়াল আর্টারি, মিডিয়াম সাইজড আর্টারি গুলিতে এই ফর্মেশন হয়। এবং আলটিমেটলি তার যে সাপ্লাই এরিয়া সেখানের মধ্যে ইসকিমিয়া হয়, নেক্রোসিস হয়। এই অ্যাথেরোমাটাস প্লাক ডেভেলপ হওয়ার পরে এরা গ্র্যাজুয়ালি এগুলি আলসার হতে পারে, সারফেসে ইরোশন হতে পারে, রাপচার হতে পারে, তার গায়ে থ্রম্বাস ফর্মেশন হতে পারে, হেমোরেজ ইনটু দ্য প্লাক হতে পারে। এখান থেকে কিছু ডিটাচড হয়ে গিয়ে অ্যাম্বুলাস ফর্মেশন হতে পারে, অ্যানুরিজম ফর্মেশন, ক্যালসিফিকেশন হতে পারে। এবং এই অ্যাথেরোমাটাস প্লাক ফর্মেশন হওয়ার পরে যদি ফুলি লুমেন বন্ধ হয়ে যায় তাহলে মাইকারি ইনফেকশন হতে পারে, হার্ট অ্যাটাক, সেরিব্রাল ইনফেকশন হতে পারে, স্ট্রোক, অ্যাওরটিক অ্যানিউরিজম হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, দ্যাট ইজ গ্যাংগ্রিন অফ দ্য লেগ আর মেজর কনসিকুয়েন্সেস অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে হোয়াট আর দ্য মেজর কনসিকুয়েন্সেস অফ
অ্যাথারোস্ক্লেরোসিস, স্ট্রোক হতে পারে, তারপর মাইকার ইনফেকশন হতে পারে, গ্যাংগ্রিন অফ দি পেরিফেরি হতে পারে। তার মানে এগুলি কমপ্লিকেটেড অ্যাথারোডাস প্লাক, ওই যে রাপচার, আলসারেশন, ইরোশন, থ্রোম্বোস, থ্রোম্বোসিস, হেমোরেজ এগুলি হতে পারে। তাহলে আমরা যেগুলি আজকে ডিসকাস করবো বলে ভাবছি, মোটামুটি আমরা এটা শেষ করছি অ্যাথারোস্ক্লেরোসিস পর্যন্ত, এটা ইম্পর্টেন্ট। তাহলে শনিবার দিন আমরা এর পরের অ্যানুরিজম ডিসেকশন, ভাস্কুলাইটিস, ভাস্কুলার টিউমার। ঠিক আছে, যেহেতু ইয়ে নাই তোমাদের, আগামী ক্লাসে আমি মোটামুটি বাকিটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 8টা, তাহলে আমাদের এরপরে আগামী শনিবার যদি ক্লাস, শনিবারে কয় তারিখ হবে? আজকে তো হলো 6 তারিখ, শনিবারে কয় তারিখ? 7, 8, 10 তারিখ। 10 তারিখ। হ্যাঁ, 10 তারিখ। 10 তারিখের পরে আমাদের তাহলে আরো ক্লাস থাকবে। দেখি যদি ওই সপ্তাহের মধ্যে আরো 2টা ক্লাস নিতে পারি, তাহলে হার্ডেরও কিছু ইম্পর্টেন্ট টপিকস পড়ার কারণে এরপর আমি 10 তারিখ আর 13 তারিখ। হ্যাঁ, 10 তারিখ আর 13 তারিখ 13 তারিখ, মঙ্গলবার। 13 তারিখের পর তা হবে না, তাহলে পারা যাবে না, কারণ 13 তারিখ 10 তারিখ তো আমি ব্লাড ভেসেল শেষ করবো। আচ্ছা ঠিক আছে, হার্টেরটা না হয় আর আমি ছুটি থেকে আসার পরে হবে আর কি। হার্ট একটু বিষয়টা তোমাদের একটু দেখাই দিয়ে যাবো, তোমরা যাতে পরে করতে পারো, ডিটেইল ডিসকাশন না করলে ওভারঅল একটা রিভিউর মতো করে বলে যাবো ইম্পর্টেন্ট কথাগুলি। তাহলে আগামী ক্লাসে আমরা বেসেলটা কমপ্লিট করবো। তোমরা পরে যাও, কারণ লকডাউন তো বাড়তেছে, মানুষের এখন প্যান্ডেমিক সিচুয়েশন বাড়তেছে, কখন অ্যাফেক্টেড হচ্ছে ঠিক নেই। ওই যখন কলেজ খুলবে হয়তো প্র্যাকটিক্যাল কিছু করে মাস 2 মাস 30 দিন 60 দিন পরীক্ষা হয়ে যাবে। সুতরাং 17 তারিখ একদিন পাবেন, শনিবার। 17 তারিখ 17 তারিখ শনিবার বন্ধ হচ্ছে 20 তারিখ থেকে। 20 তারিখ। ঠিক আছে, যদি 17 তারিখেও পাই তাহলে ঠিক আছে। আমার টার্গেট থাকবে তাহলে আপাতত তোমাদেরকে ব্লাড প্রেশারের হার্ট অর্থাৎ কার্ড 1টা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কার্ড 1টা যদি শেষ করে দিই, ও 2টা ক্লাস যদি হার্টের জন্য পাই, একটা রিভিশন টাইপের করে পড়াই দিলে, আর বাকিটা তো টিউটোরিয়ালে পড়ানো হচ্ছে, সেটা পারবা। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শনিবার দিন বন্ধ হয়ে যাবে।